Politicians are very impatient, get the election, get to their seats of power. আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough. আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে টানাপোড়েনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের মতো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের প্রয়োজনে নানা ইস্যুতে বার্তা দিয়েছেন এর আগেও। এবার নতুন করে আবারও বার্তা দিলেন সেনাপ্রধান। কি সেই বার্তা? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারকে পাত্তা না দিয়ে এখন বিএনপি আর ডক্টর ইউনূসের সরকারের মধ্যে বিশাল ফাটল একটা দেখা দিয়েছে। আপনি যদি ডেট দিতে না পারেন আরেকটু অপেক্ষা করুন, আমরাই ডেট দিয়ে দিব। এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো। ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন। আমি এখনও অসত্য শব্দটা উচ্চারণ করছি, আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি। হাসনা তার সাজিশ কি একা আন্দোলন করছে? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা রাখছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সকলে মিলে এসে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা করেছে। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। অভিযোগের তীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর শহর জুড়ে এখন থমথমে অবস্থা নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সেনাবাহিনীর নতুন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাবো? এরই মাঝে গাজীপুরে এক বৈষম্য বিরোধী নেতাকে আটক করা হয়। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে টানাপোড়েনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, সেই টানাপোড়েন, সেই সংকট বিন্দুমাত্র কাটেনি। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল সংকট অনেকটাই কেটে গেছে। এরপর প্রধান উপদেষ্টা জাপানে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি যে বক্তব্য দিলেন তাতে পরিষ্কার সংকট বিন্দুমাত্র কাটেনি। একই সময়ে ঢাকায় তারুণ্যের সমাবেশে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও সে বিষয়টি আরও একবার স্পষ্ট হয়েছে। কিন্তু সংকটের শুরুটা ছিল মূলত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে। করিডোর, বন্দর এবং নির্বাচনের তারিখ ইস্যুতে সেনাপ্রধানের একটা বক্তব্য। তিনি আবারও গতকাল একটা বোমা ফাটিয়েছেন এবং ঠিক তখনই যখন বিএনপি এবং সরকার, সরাসরি বলতে গেলে প্রধান উপদেষ্টা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি অবস্থানে রয়েছেন। এবং বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এভাবে প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে কখনোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান দাঁড়াননি। জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, বাংলাদেশে কেবলমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করছে, নিশ্চিতভাবেই এই দলটি বিএনপি। এবং প্রধান উপদেষ্টা একটা বক্তৃতায় মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো অতি দ্রুত নির্বাচন চায়, অর্থাৎ তিনি বিএনপির কথা বলছেন এবং তিনি বলছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এবং সেখানে তিনি আরও একবার তার অবস্থান স্পষ্ট করেছেন, নির্বাচন 2025 ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে, যে কথাটা তিনি অনেক দিন থেকে বলে আসছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টাও তার অবস্থান থেকে সরে যাননি। আবার একই সময়ে ঢাকায় যে সমাবেশে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন, সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই। ফলে সেনাপ্রধান বা সার্বিকভাবে সেনাবাহিনী, প্রধান উপদেষ্টা বা সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, এই তিন পক্ষের মধ্যে সংকট এখনও কাটেনি। এই পরিস্থিতির মধ্যেই সবশেষ গতকাল সেনাপ্রধান একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন সেই জায়গায় আসব, তার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য আমরা একটু দেখে নিই।
So people are insisting, tell us when the election would be, because politicians are very impatient. Get the election, get to the seats of power. 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। We have been given 3 tasks. Most important was reform. Everything that was done before was wrong. So you really build a new nation out of the devastations of the past. And the second one is a trial of the people who are responsible for this. It's a very difficult task. Third one is election. জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতো ভবিষ্যতেও বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের পাশে থাকবে বাংলাদেশ। জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সংবিধান পরিবর্তন, পুনর্লিখন, এই দাবিগুলো উঠেছে এবং সরকার সেদিকে হাঁটতে পারে এমন একটা ধারণাও তৈরি হয়েছে। এক্সিস্টিং কনস্টিটিউশনের উপরে পূর্ণ আস্থা রাখার কথা বলছেন সেনাপ্রধান। তার মানে তিনি তার অবস্থান পরিষ্কারভাবে আরও একবার জানিয়ে দিয়েছেন। অর্থাৎ সেনাপ্রধান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এক্সিস্টিং কনস্টিটিউশন বাতিল করে সংবিধান পুনর্লিখনের কোনো উদ্যোগের সাথে তিনি থাকছেন না। একই সাথে সেনাপ্রধান মুক্তিযুদ্ধের কথা বলেছেন। 5 আগস্টের পর থেকে একটা পক্ষ 71 এবং 24কে কখনো মুখোমুখি, কখনো প্যারালাল দাঁড় করিয়ে দেবার চেষ্টা করেছে। তিনি যে এই বিষয়টা সমর্থন করেন না, সেটাও তিনি আরও একবার পরিষ্কার করেছেন। তার মানে কোনো পক্ষই তার অবস্থান থেকে সরে যায়নি। এখন দেখবার বিষয়, প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরে আসবার পর সরকার, বিএনপি এবং সেনাবাহিনী কোন পথে হাঁটে। বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরও বাড়ছে। পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন, এভাবে বলা যায়। এবং যেটা অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য, তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি, আমি অন্তত করিনি, সেটা হচ্ছে তিনি বিএনপিকে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন। এই শব্দটা একটু কঠোর হয়তো, বাট বাস্তবতা এটাই, তিনি তাই করছেন এবং খুবই অবিশ্বাস্যভাবে কাজটা করলেন। আমরা জানি তিনি জাপান আছেন, একটা সম্মেলনে সেখানে গেছেন, সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, কী পরিস্থিতিতে কী প্রেক্ষাপটে নির্বাচন হবে সেগুলো ব্যাখ্যা করছেন। এবং সেখানেই বিএনপির ওপরে তার সম্ভবত ক্ষুব্ধতা এমন পর্যায়ে গেছে যে তিনি এখন কি বলছেন সেটা তথ্যগতভাবে সঠিক কিনা সেটাও তিনি আর যাচাই করার কোনো রকম কোনো কিছু মাথায় রাখছেন না। ওনাকে একটা সাক্ষাৎকার আছে, প্রশ্নোত্তর পর্বে তাকে কিছু প্রশ্ন করা হয়, সেখানে ম্যান্ডেটের কথা জিজ্ঞেস করা হয়েছে। তিনি সেই 3টার ম্যান্ডেট এবং প্রথমটি সংস্কার, দ্বিতীয়টি অপরাধ করেছে তাদের বিচার এবং তৃতীয়টি নির্বাচন। আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি। আমি এই জায়গায় আবারও আসবো। তিনি এই জায়গার ব্যাখ্যাটা এভাবে করছেন, আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তড়িঘড়ি করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরেই করতে পারি। তবে আমরা যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও 6 মাস অপেক্ষা করতে হবে।
কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, সব রাজনৈতিক দল না, শুধু একটি দল এটা বলছে। মানে এই কথাটাই বারবার আছে। এখন আপাতত দরকার অন্যান্য কথা বলেছেন, আমাদের মূল আলোচনার জায়গা এটা ডিসেম্বর আর জুনের যে আলাপ, তার সেই আলাপ মোটা দাগে আছে, কিন্তু তার বক্তব্যে এটা খুব স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন তিনি পছন্দ করছেন। অথচ ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দেয়ও বা এভাবে যদি বলি তাকে দিতেও হয়, তাহলেও সেটা কিন্তু তার বলা টাইম ফ্রেমের মধ্যেই। প্রথমবার যখন তিনি নির্বাচনের এই ধরনের একটা টাইম ফ্রেম বলছিলেন, সেদিন থেকে আজ অবধি তিনি একই রকম কথা বলছেন, একই কথা বলছেন। এটা চলছে ক্রমাগত, এর মধ্যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন নেই। ডিসেম্বর, জুন, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, এভাবে নানান ফর্মে, বাট কথাটা একই। তো ডিসেম্বরে নির্বাচন নিয়ে তারা তো ক্ষুব্ধতা কেন? তার মানে আমরা তার আলোচনায় বা কথায় বুঝতে পারছি তিনি ডিসেম্বরে নির্বাচন দিতে প্রস্তুত না। এবং একটি দল, আমরা একটু রাগঢাক সরিয়ে রেখে কথা বলি, কেউ তর্ক করতে পারেন এটা একটা কুতর্ক যে একটি দল আসলে বিএনপি, তিনি বিএনপিকে স্পষ্টভাবে বলছেন এবং বিএনপিকে আইসোলেট করছেন সবার তুলনায় আলাদা করে। এখানেই মিথ্যাচার। বিএনপিকে একমাত্র দল যে নির্বাচন চায়। আমরা যদি খেয়াল করি, বিএনপির সাথে বিভিন্ন সময় যুগপৎ আন্দোলন যারা করেছে এবং এদের প্রায় সবাই বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনা খুব বেশি। গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে, তার আগের যে 12 দলীয় জোট ছিল তারা আছে, এর বাইরেও, এবং এরা সবাই ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন। এর বাইরেও আমরা বাম যে গণতান্ত্রিক মোর্চা আছে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ দল সিপিবি এবং তার যিনি সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে প্রায় নিয়মিতই টকশো করা হয়। সো ওনার পাশে বসে আমি শুনি তারাও নির্বাচন ডিসেম্বরেই চান। মানে এখন নির্বাচন ডিসেম্বরে চায়, আর কে ভারতের দালাল হয়েছে সে আলাপে যাচ্ছি না। আমরা ডক্টর ইউনূসের মিথ্যাচারের কথাটা বলতে চাইছি, তিনি অসত্য বলছেন। খেয়াল করি তাহলে বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরেই চেয়েছে মেজরিটি দল, অনেকগুলো দল। কিছুদিন আগে একটা পত্রিকায় নিউজ এসছে, নিবন্ধিত অনিবন্ধিত মিলে 52টা দল একত্রে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায়। তারা বিএনপির সাথে বৈঠক করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা শক্তি জামায়াত নির্বাচন ডিসেম্বরেই হতে হবে বলেনি, কিন্তু জামায়াত ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না তাও বলেনি। সর্বশেষ জামায়াতের আমির যেটা বলেছেন সেটা হলো ফেব্রুয়ারির মাঝামাঝি আর একটা এপ্রিলের টাইমের কথা বলছেন, কিন্তু তাদের মনে হলো তাদের কখনো কখনো কথায় যে রমজানের আগে হলে হয়, বা আমরা কথার কথা যদি বলি ডিসেম্বরে নির্বাচন হবে, জামায়াত কি অপোজ করবে? এখন পর্যন্ত তাদের যে স্ট্যান্স আমার কাছে মনে হয়নি। তাহলে নির্বাচন ডিসেম্বরে হবে না কারা বলছে, হতে পারবে না কারা বলছে রাজনৈতিক দলের মধ্যে? বরং উল্টো, নির্বাচন ডিসেম্বরে হতে পারবে না বলছে একটা মাত্র দল, এনসিপি। সত্যিকার অর্থেই তাই। আর আমি ওই জায়গায় আসবো, নির্বাচন ডিসেম্বরে হতে হবে যদি শুধুমাত্র বিএনপিও চেয়ে থাকে, তারপরও এটার ইম্প্যাক্ট কি, এটাকে আমরা কীভাবে দেখবো সেই আলোচনা করব। কিন্তু বলছি, রাদার বিএনপির সাথে অ্যালাইন্ড মোস্ট অফ দ্য পার্টিজ, অলমোস্ট অল অফ দ্য পার্টিজ, সবগুলো দল, এক এনসিপি ছাড়া সবাই নির্বাচন, আমি জানি না দু একটা এক্সেপশন থাকতে পারে, কিন্তু সবাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে চেয়েছে। আমি এখনই বলতে বলতে হঠাৎ মনে পড়লো ইসলামী আন্দোলন, চরমনাইয়ের পীরের যে সংগঠন, রাজনৈতিক দল, সেটা সম্ভবত ডিসেম্বরের ব্যাপারে মানে সংস্কার বিচার এই ধরনের আলাপ তারা প্রচুর করছেন। সেটা তাহলে তাদের সাথে তারাও থেকে থাকতে পারে, হাতে কোনো একটা দুটো হতে পারে। কিন্তু এনসিপি আসলে নির্বাচন ডিসেম্বরে চাইছে না, তারা সংস্কার বিচার শেষ হতে হবে তো বটেই। আমরা নিশ্চয়ই স্মরণ করতে পারবো জনাব নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, রয়টার্সের সাথে এবং এএফপির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গেছে, তাদের ভাষায় এটা কোনো ক্রমেই এই বছরের মধ্যে নির্বাচন করার জন্য উপযোগী নয়। সুতরাং এই বছর বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না একটা দল, আর বাকি সবাই নির্বাচন চায়। এখন প্রশ্ন হচ্ছে, কেউ বলবেন যে বিএনপির সাথে যে এতগুলো দলের কথা বলছেন, 52টা দল একত্র হয়েছে, এর মধ্যে এদের কী শক্তি আছে, এরা কি, এদের সংগঠন কেমন, এদের কোথায় কোথায় সংগঠন আছে, এদের জনসমর্থন কেমন আছে? তাহলে আমি পাল্টা প্রশ্ন করি, এনসিপির কি আছে? এনসিপির কি আছে? সরকারের দেয়া সুবিধা, সুযোগ, মনোযোগ, এগুলোর মাধ্যমে সেটার কারণে কিছু মিডিয়া কাভারেজ হয়। এর বাইরে এনসিপি কোন অর্থে অন্যান্য দলগুলো চাইতে আলাদা, যেগুলোকে আমরা ছোট দল বলছি? কোনো ক্ষেত্রেই না।
শুধুমাত্র ডক্টর ইউনূস এই দলটাকে তার দল মনে করেন, খাতির যত্ন করেন। ওই যে আমি বলেছিলাম যেদিন বিএনপি জামায়াতকে ডাকা হয় সেদিন একা এনসিপিকে ডাকা হয়েছিল, কোনো কারণ নেই, হতে পারে না। আর বাকি পরদিন দুটো ক্লাস্টারে অনেকগুলো দলকে ডাকা হয়েছে। যাই হোক, এনসিপিকে তারপরে তাহলে এই ব্যাপারটা এরকম যে এনসিপি শুধু এটা চাইছে। এবার আসি ওই জায়গায়, ধরে নিলাম এনসিপির সাথে আর যাবতীয় সব দল আছে, জামায়াত আছে, আর সব দল আছে। বিএনপি একমাত্র নির্বাচন ডিসেম্বরে চাইছে, তারপরও এটাকে গুরুত্বের সাথে নিতে হবে। রাজনীতিতে শুধু সংখ্যা মানে দলের সংখ্যা না, ব্যাপারটা হচ্ছে কে চাইছে, কে আসলে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ প্লেয়ার, রাজনীতির মাঠে কে আসলে খেলবে, মূলত ওই আলোচনাগুলো আসলে ম্যাটার করে। সুতরাং বিএনপি যদি একচ্ছত্রভাবেও ডিসেম্বরে চায়, একাই ডিসেম্বরে নির্বাচন চায়, সেটাকেও কগনিজেন্সে নিতে হবে সরকারকে এবং ডক্টর ইউনূসকে, নিতে হবে, নিতেই হবে। কারণ বিএনপির সাথে সংঘাতে নেমে এই সরকার কখনো কারো জন্যই ভালো কিছু করতে পারবে না। ইভেন বিএনপির জন্য হয়তো তারা শর্ট টার্মে সমস্যা তৈরি করতে পারে, যদি বিএনপির উপরে তারা আলটিমেটলি খুবই ক্ষুব্ধ হয়ে যায়। আমি জানি না, আমি নিশ্চিত নই আদৌ কতটুকু চাইবেন ডক্টর ইউনূস বিএনপির উপরে ক্র্যাকডাউন চালাতে, আবার চাইলেও কতটুকু পারবেন সেসব প্রশ্নও আছে। শেখ হাসিনার সময়কার পুলিশ যে আচরণ করেছে, সে আবার হঠাৎ করে আবার শেখ হাসিনার পুলিশ হয়ে উঠবে কি না, আর শেখ হাসিনার পুলিশ না হয়ে উঠলে বিএনপিকে ঠেকানো যাবে না। কিন্তু সেই জন্যই বলছি যে ঠেকানোর ব্যাপারে না, টলারেন্সের দরকার ছিল। মানে আমরা আসলে কি এক্সপেক্ট করছিলাম, আমি বহুবার বলেছি, আবারও বলি, এই কথাটা দরকার, আপনাদের অনেকের পছন্দ হবে না, তারপরও বলি, সরকার, বিএনপি এবং সেনাবাহিনী, এই তিনটা ফোর্স, তিনটা বাংলাদেশের তিনটা পাওয়ারফুল জিনিসকে নিজেদের মধ্যে তাদের আলোচনা করতে হবে, ঠিকঠাক করতে হবে সব কিছু। কোনো একটা পয়েন্টে আসতে হবে যেটা ইকুইলিব্রিয়াম ঠিক করবে, যেখানে একটা ভারসাম্যের পরিস্থিতি তৈরি হবে, সবারই তার মোটামুটি যা প্রাপ্য তার কাছাকাছি কিছু হবে, কিছু ছাড় হবে, এরকম একটা জায়গায় যেতেই হবে। এবং কাউকে যদি বলি আমরা দায়িত্ব কে নেবেন, আমার উত্তর হচ্ছে দায়িত্ব সরকার নেবে, এবং টু বি স্পেসিফিক ডক্টর ইউনূস নেবেন, ডক্টর ইউনূস দায়িত্ব নেবেন। কারণ তিনি সরকার সবার অভিভাবকের মতো, এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কোনো দলীয় সরকার নন। অবশ্যই কথা বললে হাসি পেতেও পারে, ওনার একটা দল আছে তো, এনসিপি, প্রায় বলছি। যাই হোক, আপাত দৃষ্টিতে অন্তত তারা নিরপেক্ষ মানুষ, এবং তিনি একজন ফাদার ফিগার, ওনার বয়সের দিক থেকে, অভিজ্ঞতায়, জ্ঞানে, সব কিছু যদি মিলে আমরা, তিনি সেই জায়গাটা নিতে পারতেন, কিন্তু তিনি সেটা নিচ্ছেন না। তিনি র্যাদার বিএনপির সাথে বিএনপির প্রতি আক্রমণ করছেন। মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আগের দিন জনাব তারেক রহমান বেশ কঠোর ভাষায় নির্বাচন চেয়েছেন। আমি এটা নিয়ে আমার টেক আপনাদেরকে জানিয়েছি যে এতটা কঠোর ভাষায় আমি তাকে বলিনি। তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটার মতো আলামত দেখা যাচ্ছে। মানে মনেই হতে পারে যে উনি এই ভাষণটা দেখেছেন, দেখে ডক্টর ইউনূসেরও রাগ হয়েছে, তিনি এসে এবার বিএনপিকে ব্লেম করছেন। মানে পাল্টাপাল্টি চলছেই সেই অনেক আগে থেকে, ইশরাকের মেয়র হওয়া থেকে শুরু করে ধাপে 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 পাল্টা তারা এটা করছেন, এনসিপিকে দিয়ে ওটা করাচ্ছেন, মিটিং চাইছেন, মিটিং দিচ্ছে না, পরে রাখলেনও যখন সেখানে আসিফ মাহমুদকে দিলেন, স্টেটমেন্ট যখন দিল সেখানে সমালোচনা তীব্রভাবে, পরবর্তীতে জনাব তারেক রহমানের এটা, তারপর ডক্টর ইউনূস, এটা স্নোবল এফেক্ট হচ্ছে, খুব ভয়ঙ্কর স্নোবল এফেক্ট। স্নোবল ঘুরতে 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 অনেক বড় হতে থাকে। দুই পক্ষ যখন পরস্পরের প্রতি এরকম আচরণ করছে, স্নোবলটা অনেক বড় হয়ে উঠবে, সংকটটা অনেক বড় হয়ে উঠবে, সে আলামত দেখতে পাচ্ছি। আশা করি ডক্টর ইউনূসের জায়গা থেকে উনি বুঝে উঠবেন, তিনি নিজে ডিএসকালেট করার চেষ্টা করবেন। যদিও আমি জানি না ঠিক, আমি বহুবার বলছি এটা, যে দুটো প্রধান শক্তি বিএনপি এবং সেনাবাহিনীর সাথে একসাথে তিনি সংঘাতে যাওয়ার মতো এত কনফিডেন্স কেন পাচ্ছেন, তার শক্তির উৎস কী? কোনো বিদেশি শক্তি যদি তাকে বিরাট কোনো গ্যারান্টিও দিয়ে থাকে, এই বাংলাদেশে বসে তিনি সেটা পেরে উঠবেন, আই ডোন্ট নো, খুবই বিপজ্জনক পথে হাঁটছেন। শেষ পর্যন্ত জামাত ইসলামের ভোটের বাক্সের দিকেই ঝুঁকছে চরমনাই সহ প্রায় সবগুলো ইসলামী দল বা ইসলামী দলগুলো। বিএনপি রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে, মিত্র পাচ্ছে না, যাদের পাচ্ছে তারা হচ্ছে সিট পার্টি, তারা সিট চায় কিন্তু তাদের ভোট নাই। এই যে ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ভোটের ঐক্য হতে যাচ্ছে,
ঐক্যের একটা সম্ভাবনা, যেটাকে আমরা বলি ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা, যে বিষয়ে আমিরে জামাত একমত, যে বিষয়ে পীর সাহেব চরমনাই একমত, যে বিষয়ে সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমরা দেখেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, এই বিষয়টাকে ধ্বংস করার জন্য, মানে ইসলামপন্থীদের জন্য জোট না হতে পারে, তাদের জোট যেন না হয়, এই জন্যে ভারতপন্থীরা নানান ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এবং এই জন্য অনেক টাকা পয়সা ইনভেস্ট করা হচ্ছে অলরেডি। ছোট ছোট কিছু হুজুর ইসলামী দলের নেতা, সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই, হেফাজত নেতা আছে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে কিছু ছেলেপেলে নিয়ে মিছিল করতে পারে, আর কিছু পারে না। এরা ভারতের দালালদের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। সমকাল একটা বিভ্রান্তিকর রিপোর্ট করেছে, যেটা আমি বিশ্লেষণ করেছি, ওটা ভুয়া রিপোর্ট। সমকাল দেখিয়েছে যে না, জামাতকে সন্দেহ করছে ইসলামী দলগুলো, জামাতকে বাদ দিয়ে জোট করার চেষ্টা। আসলে ওই কিছু ভারতের দালাল জামাতের সাথে জোট না করা আদর্শিক মতবিরোধ, এইসব প্রশ্ন সামনে আছে। বাস্তবিক হচ্ছে আদর্শিক বিরোধ বা এগুলো ইখতিলাফ থাকা সত্ত্বেও জামাত চরমনাই সহ মূলধারার ইসলামপন্থীরা ভোটের বাক্স একটা করতে বদ্ধপরিকর। সমকালের সেই রিপোর্ট গেল, এরপরে আবার সমকালের রিপোর্টের পরের দিন আবার রিপোর্ট বিবিসি বাংলার। বিবিসি বাংলার রিপোর্ট কি? এটাও সেই ইন্ডিয়ান স্ট্র্যাটেজির অংশ। বিএনপি নাকি জামাত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থী দলগুলো? আমার এর উত্তর হচ্ছে যে জামাত ইসলামের দিকে ঝুঁকছে ইসলামপন্থী দলগুলো, আর জামাতের দিকে ঝুঁকছে বিষয়টা এরকম না বললেও আরো সুন্দরভাবে বলা যায় যে জামাত চরমনাই থেকে শুরু করে সব ইসলামপন্থী দলগুলোর ভোটের বাক্স হচ্ছে একটা, সেদিকে ঝুঁকছে। আর বিএনপি একলা হয়ে যাচ্ছে, বিএনপির সাথে কোনো ইসলামী দল যাবে না। কিন্তু বিবিসি বাংলা দেখেছি ভিন্ন জিনিস। এই জন্য বিবিসি বাংলা সম্পর্কে বুঝতে হবে। দেখেন, বিবিসি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল মিডিয়া, এটা ঠিক আছে, খুব ভালো রেপুটেড, কিন্তু বিবিসি বাংলাটা কিন্তু ভারত ভিত্তিক। বিবিসি বাংলার রিপোর্টার, বিবিসি বাংলার বিশ্লেষক বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত। শুভজ্যোতি ঘোষ বা এই দিল্লি কলকাতা ভিত্তিক। এই জন্যে বিবিসি বাংলার যে কোনো রিপোর্টের পেছনে ইন্ডিয়ান হেজিমনি বা ইন্ডিয়া রয়ের যে চিন্তা দর্শন, এগুলো কাজ করে, আরএসএস এর চিন্তা দর্শন কাজ করে, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। এই জন্য বিবিসি বাংলা এরা চায়, বিবিসি বাংলা তো আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে, আমাদের বিপ্লবের বিরুদ্ধে, তারা আমাদের একটা মহান রক্তক্ষয়ী বিপ্লবকে বলে পট পরিবর্তন, এবং হাসিনাকে যার সাবেক প্রধানমন্ত্রী, কোনো অপরাধী, স্বৈরাচার এইসব শব্দ প্রয়োগ করে না। অর্থাৎ বিবিসি বাংলা এটা আমাদের শত্রু, এটা মনে রাখতে। আমাদের পক্ষে, আন্দোলনের পক্ষে তারা ভূমিকা পালন করেনি এবং আন্দোলনের পর স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে নর্মালাইজ করছে। সেই বিবিসি বাংলা ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নানান চেষ্টা করবে তাদের রিপোর্টিং এর মাধ্যমে, এটা একদম স্বাভাবিক, সেটাই করছে। এগুলো বিশ্বাস করবেন না। বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এখন নির্বাচন লক্ষ্য করে এক বাক্সে ভোটের, দেখেন ইসলাম বিবিসি বাংলার চালাকিটা কতটা গভীর একটু খেয়াল করেন। এগুলোই আমাদের বুঝতে হবে, এগুলো বুঝতে পারাটা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর আগামী দিনে গতিপথ নির্ধারণ করবে। এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে। কওমি মাদ্রাসা ভিত্তিক 5টি দল নির্বাচনে জোট করার তৎপরতা চালাচ্ছে, তবে বড় ইসলামী দল জামাত ইসলামের অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে। এই যে কথাটা, যে বড় ইসলামী দল জামাত ইসলামের অবস্থানে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে, কোন দলের মধ্যে সন্দেহ রয়েছে? আসলে কারো মধ্যে সন্দেহ নাই। এটাই হচ্ছে ভারতের তৈরি, যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আর হ্যাঁ, ভারতের বা রয়ের কিছু হুজুর আছে হেফাজতের, তাদের মাধ্যমে বলাচ্ছে যে হ্যাঁ, জামাত নিয়ে আমাদের সন্দেহ আছে। অথচ মূল দল যাদের উপর, যাদের ভোট আছে বা যাদের কনসেন্টের উপর নির্ভর করে ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা হবে কি হবে না, তাদের কোনো সন্দেহ নাই। এটা ভুয়ো কথা। এইভাবে বিভাজন তৈরি করার চেষ্টা করছে ইসলামী দলগুলোর মধ্যে, যেখানে আপনি দেখছেন জামাত চরমনাই, পীর সাহেব চরমনাই, আমির জামাত, এরা এক টেবিলে বসছেন, পাশাপাশি বসছেন। সেখানে সন্দেহ, কার সন্দেহ ভাই? সে লোকটা কে? ফরিদউদ্দিন মাসুদের সন্দেহ, না হলে ফরিদউদ্দিন মাসুদের ছাত্র, তাহলে আনাস মাদানি, ফয়জুল্লাহ রুহি। 24-এর গণবিপ্লবের পক্ষের কোনো শক্তির, পক্ষের কোনো ইসলামপন্থীর সন্দেহ নাই। এভাবে বিবিসি বাংলা জালিয়াতি করে বিভ্রান্তি সৃষ্টি করছে।
অন্যতম প্রধান দল বিএনপি ইসলামী দলগুলো কাছে টানার চেষ্টা করছে। এখানে আরেকটা বিষয় দেখেন, তারা ফটোকার্ডের শিরোনামই করেছে এরকম যে বিএনপি নাকি জামাত, কোন দিকে ঝুঁকছে ইসলামী দলগুলো। মানে বিএনপি নাকি জামাত, এর মানে বিএনপি একটা দল, জামাত একটা দল, আর বাকিরা হচ্ছে ইসলামী দল। জামাত কি ইসলামী দল না? শিরোনামই বিভ্রান্তিকর, দেখেছেন? মানে বিএনপি জামাত মনে হয় ইসলামী দল না, আর বাকি ইসলামী দলগুলো কোন দিকে ঝুঁকছে সেটা। জামাত নিজেরাই তো ইসলামী দল। এই যে জামাতকে অন্যান্য ইসলামী দল থেকে আলাদাভাবে দেখানোর চেষ্টা, আলাদাভাবে উপস্থাপন করা, দূরত্ব, অন্যান্য ইসলামী দলগুলোর সাথে দূরত্ব রয়েছে এটা প্রমাণ করা, এটি হচ্ছে বিবিসি বাংলার চালাকি। শেষ পর্যন্ত ইসলামপন্থী রাজনীতির মেরুকরণ কোথায় গিয়ে ঠেকবে এইসব প্রশ্নে এসব দলের মধ্যে চলছে নানান আলোচনা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর জামাত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে, অনেক ক্ষেত্রেই তা চোখে পড়ার মতো। এমনকি বিভিন্ন সময়ে এসব দল ও সংগঠনের শক্তি দেখানোর চেষ্টা ছিল। নির্বাচনের সময় সংস্কার প্রশ্নে বিএনপি বিপরীতে জামাত সহ বিভিন্ন ইসলামী দলগুলোর পাল্টাপাল্টি অবস্থা নিয়ে আলোচনা ছিল। উপরে শিরোনাম করেছে এমনভাবে যে জামাত কোন ইসলামী দলই না, আবার ভিতরে কিন্তু জামাতকে ইসলামী দল হিসেবেই দেখানো হচ্ছে। আবার ইসলামী দল হিসেবে দেখানো হলো, অন্যান্য ইসলামী দলের সাথে দূরত্ব দেখানো হচ্ছে, অথচ এগুলো ফেক কথা, দূরত্ব না। ইখতিলাফ যতটুকু আছে ততটুকু আগেও ছিল বা সবার সাথে আছে। ইসলামী দলগুলোর নেতারা বলছেন দেশে পট পরিবর্তনের পর, পট পরিবর্তন এটা একটা বিপ্লবের পর, মিনিমাম আপনি অভ্যুত্থান তো বলবেন, কিন্তু আপনি বিপ্লবও বলবেন না, অভ্যুত্থানও বলবেন, আপনি বলবেন পট পরিবর্তন। তাহলে বিবিসি বাংলার বাটপারি কত প্রকার কি ক্লিয়ার? পট পরিবর্তনের পর রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরির সুযোগ এসেছে বলে মনে করছেন। এই সুযোগ কাজে লাগাতে চান তারা, সেজন্য তারা ইসলামপন্থীদের ঐক্য বা একটি জোট গঠনের তাগিদ অনুভব করছেন। নির্বাচনে জোট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনে তাদের একক প্রার্থী দেওয়ার কথা বলছে ইসলামী দলগুলো। তা কতটা সম্ভব হবে তা নিয়ে বিশ্লেষকদের অনেক সন্দেহ প্রকাশ করছেন। তবে কোন বিশ্লেষক? এই বিশ্লেষক কে? এটা হচ্ছে ওই বিবিসি বাংলার সাজানো মনের মতো বিশ্লেষক। তাদের এডিটোরিয়াল পলিসির সাথে যে বিশ্লেষকের কথা মেলে তারটা লেখে, আর বাকি বিশ্লেষক সাক্ষাৎকার নিলেও তারটা দেয় না। কিন্তু তাদের কেউ কেউ মনে করছে নির্বাচনে এগিয়ে এলে নানান মেরুকরণ এবং অনিশ্চয়তা আছে। বিএনপি ও জামাতের কাছে টানার চেষ্টায় অনেক ইসলামী দল দুই বলায় ভিড়তে পারে, এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নাকচ করতে পারছেন না ঐক্য চেষ্টা থাকা নেতারা। ঐক্যের চেষ্টা জামাতের অবস্থান কি? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনের শেষ দিকে কোণঠাসা জামাত অন্য ইসলামী, দেখেন এখানে ঐক্য চেষ্টা জামাতের অবস্থান, সেখানে কোণঠাসা জামাত মানে এই শব্দটা এখানে নিয়ে আসার কারণ কি? মানে এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামী দল ও ইসলামী রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র, একদম ইন্ডিয়ান ন্যারেটিভ গুলো এখানে ব্যবহার হচ্ছে। কোণঠাসা জামাত, আরে কোণঠাসা এখানে কি এই বিষয়ে আলোচনা হচ্ছে? আপনি এখানে কোণঠাসা অ্যাডজেক্টিভটা কিসের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছেন? অনেক বড় জ্ঞানী মনে করে বিবিসি বাংলা রিপোর্টার কাদির কল্লোর, আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের হলের বড় ভাই, আমি জানি তো তার দূর কত দূর। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই চেষ্টা প্রকাশ্যে এসেছে, কারণ অন্য দল, বিশেষ করে কমি মাদ্রাসা ভিত্তিক ও ধর্মীয় নেতা বা পীরদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে জামাতের সম্পর্কে দূরত্ব ছিল। মানে এইখানে ওই ইখতিলাফগুলো উস্কে দেওয়ার চেষ্টা করছে। জামাতের দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা যেতে পারে যে দলটির আমি শফিকুর রহমান গত 21 জানুয়ারি বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন। সেদিন ইসলামী নেতারা মধ্যাহ্নভোজের অংশ নেন জামাতের আমির। দল দুটি শীর্ষ নেতা বরিশাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ভোটের বাক্স একটা এটা আনার চেষ্টা চালাচ্ছে। এরপর জামাত নেতারা ঐক্যের ব্যাপারে কমি মাদ্রাসা বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেন। তবে ঐক্যের ব্যাপারে দলটির অবস্থান পরিবর্তন হয়েছে বলে অন্য ইসলামী দলগুলোর নেতারা মনে করেন, কারণ এখনই ঐক্য প্রক্রিয়া জামাত অংশ নিচ্ছে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিবিসি বাংলা বলেন, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো ঐক্য বা জোট করার চেষ্টায় আমরা সম্মান করি, কিন্তু এই জোটে থাকা না থাকার প্রশ্নে স্পষ্ট কোনো জবাব দেননি মিস্টার রহমান। তিনি উল্লেখ করেন, রাজনীতিতে নানা মেরুকরণ হচ্ছে, নির্বাচন এগিয়ে গেলেও আরো মেরুকরণ হবে, ফলে আরো পরে দলগুলোর অবস্থান স্পষ্ট হবে। দেখেন জামাত স্পষ্ট করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে যে সেমিনার হয়েছে চরমোনাই আয়োজনে, সেখানেও ইসলামী দলগুলো তারা এক হয়ে কাজ করবে, তাদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের মাথায় কাঁঠাল রেখে আর কেউ খেতে পারবে না। চরমোনাই পীর সাহেব ঐক্যের কথা বলেছেন।
আর বিবিসি বাংলা এমনভাবে উপস্থাপন করেছে যে জামাতের আমির ঐক্য চান না। তবে হ্যাঁ, বিএনপির সাথে কিছুটা কাছাকাছি জামাত গিয়েছিল, এর সাইড, কিন্তু জামাতের সাথে ঐক্য মানে জামাত বৃহত্তর ইসলামী ঐক্য চায় না এমনভাবে উপস্থাপন করছে। এটা বিভ্রান্তিকর প্রেজেন্টেশন, মিসকোড। দলটির অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে মনে হয়েছে কোনো জোটে বা না গিয়ে জামাত স্বতন্ত্র অবস্থান থেকে দলগতভাবে নির্বাচন করতে চায়। এবার জাতীয় সংসদ বিরোধী দলের আসনে বসার চিন্তা ভাবনা হতেছে। এখন এটা জামাত কখনোই মনে করে না, এটাও ভুয়া কথা। কোন নেতা, আর দেখেন কোন নেতা কিন্তু এরকম বলে নাই, বিবিসি বাংলা বলেছে তাদের কাছে মনে হয়েছে। আচ্ছা, বিবিসি বাংলার কাদির কল্লোলের কাছে মনে হলো, এটাকে রিপোর্টে দিতে পারেন? তার মনে তো অনেক কিছুই হতে পারে ভাই, এটা সাংবাদিকতার কোন নীতিমালা? মনে হয়েছে, আরে এক্স্যাক্টলি কি বলেছে আপনি বলেন, নেতাদের রেফারেন্স নাম সহ কোট করেন, পারছেন না। জবাব, এটা ষড়যন্ত্র, ইসলামী দলগুলোর মধ্যে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেওয়ার একটা কৌশল। বাস্তবিক পক্ষে জামাত ইসলামী বিরোধী দলের আসনে বসতে চায়, ইটস ট্রু, কিন্তু এককভাবে নির্বাচন করলে বিরোধী দল হতে হবে এটা জামাত মনে করে না। জামাত জোটগতভাবে ইসলামী দলগুলোর সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে, এমনকি আরো যারা মধ্যমপন্থী দল আছে সবার সাথে ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে নির্বাচন করতে চায়, এজন্য জামাত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। এটা হচ্ছে আমাদের কাছে সর্বশেষ তথ্য। সেজন্য কোনো জোটে না গিয়ে নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার চিন্তা জামাতের ভিতরে আলোচনায় প্রাধান্য পাচ্ছে। নোট না, এটা আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিবিসি বাংলার এই রিপোর্ট মিথ্যা মনে হয়। একই সঙ্গে ইসলামপন্থী দল বিভিন্ন দলকে কাছে রেখে নিজেদের একটি বলয় তৈরির চিন্তা নিয়ে এগোচ্ছে দলটি। আর এমন চিন্তার ক্ষেত্রে জামাত গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বে দল এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছে। ইসলামপন্থী দলগুলোর রাজনীতি পর্যবেক্ষকরা জামাতের অবস্থান দেখছেন ভিন্নভাবে। তারা বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নেই, এই দলটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলে বা ভোটে অংশ না নিলে বিএনপি ও জামাতের জোট করার প্রয়োজন হবে না, কারণ আওয়ামী লীগ বিরোধীরা, এখন এটা স্পষ্ট যে বিএনপি জামাত জোট করার প্রয়োজন নেই বা এটা জামাতের লোকজন কেউ মানবে না, এতে জামাত। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।